প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, স্বাধীনতার পরে জাতীয়করণ করা 4টি সহ মোট 6টি কোম্পানি নিয়ে দেশে বিমা খাতের যাত্রা শুরু হয়। 80-র দশকের পর থেকে এই সংখ্যা বেড়ে বর্তমানে ঠেকেছে 83-তে। বলা চলে শুরু থেকেই দেশের বিমা খাত বেড়ে উঠেছে এজেন্টদের উপর নির্ভর করে। আইডিআরের হিসাবে 2022 সালে দেশের লাইফ ও নন লাইফ বিমা কোম্পানিগুলোতে মোট এজেন্ট ছিল 5,30,360 জন। এর মধ্যে লাইফ ইন্স্যুরেন্সে 5,27,712 জন এবং নন লাইফ এজেন্ট আছেন 2,648 জন। বর্তমানে নিয়মিত, অনিয়মিত এবং মৌসুমি মিলিয়ে দেশে 7 লাখের মতো এজেন্ট আছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সারা দেশে বিমা খাতকে ছড়িয়ে দেওয়ার পেছনে এজেন্টরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা নির্দিষ্ট কোনো বেতন ভাতা পান না। পলিসি বিক্রি বাবদ 15 থেকে 35% পর্যন্ত কমিশনই তাদের ভরসা। তবে দেশের বিমা খাতের প্রসারে এজেন্টের যেমন বড় ভূমিকা রয়েছে, তেমনি অপেশাদারী অদক্ষ এজেন্টরা এই খাতে আস্থার সংকট সৃষ্টি করেছে। ভুল ও অসত্য তথ্য প্রদান করে পলিসি বিক্রির ফলে মাঝে মাঝেই প্রতারণার ঘটনা ঘটছে। আবার অনেক বিমা কোম্পানি পলিসির মেয়াদ পূর্তির পর গ্রাহকদের দাবি পরিশোধ না করায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বিমা এজেন্টরাও। তাছাড়া দেশি বিমা এজেন্টের ভাবপূর্তির সংকট প্রকট। এতে বিমা খাতের প্রতি আস্থা ও আগ্রহ হারিয়ে অনেক এজেন্ট নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, অনেকে ছেড়ে দিচ্ছেন পেশা। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতের উন্নয়নে এজেন্টদের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদুল্লাহ, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস.এম. ইব্রাহিম হোসেন এসিআইআই এবং সাংবাদিক সুশান্ত সিনহা। যাচ্ছি মূল আলোচনায়। এমদাদ, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। শুরুতেই আপনি যদি বলেন বিমা খাতের উন্নয়নে এবং বিকাশে এজেন্টরা আসলে কি ভূমিকা রাখছে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই আরটিভিকে এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে আজকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি ইন্স্যুরেন্স সেক্টরের বিমা এজেন্টরাই হচ্ছে প্রথম শ্রেণীর, তাদেরকে যদি বলা হয় অ্যাম্বাসেডারের মতো একটা কোম্পানিকে তারা রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা কাস্টমারের কাছে গিয়ে চেষ্টা করে তারা তাদের যে চাহিদাটা, সেটা চাহিদা অনুযায়ী একটা বিমা পণ্য বিক্রি করে আসে। আজকে যে বাংলাদেশি ইন্স্যুরেন্সের মার্কেট, সেই মার্কেটের অগ্রণী ভূমিকা কিন্তু আমাদের বিমা এজেন্টের মাধ্যমে, কারণ বিমা এজেন্টরাই সরাসরি প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছে যায়। কিন্তু আপনার কথার মধ্যে যদি আমি বলি যে আসলে বিমা সেক্টরে আজকে যে এজেন্টদের যে প্রসার, যে 5 লক্ষ 5.5 লক্ষ আমাদের সক্রিয় বা নিষ্ক্রিয় এজেন্ট আছে, তার মধ্যে ইতিমধ্যে 3.5 লক্ষের মতো কিন্তু সক্রিয় এজেন্ট আছে। এদেরকে যদি আরেকটু সুন্দর এবং যোগ্য করে গড়ে তোলা যায়, আমার বিশ্বাস যে আমরা উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ইন্স্যুরেন্সের একটা বড় গণজোয়ার বা জাগরণের অনেক অপার সম্ভাবনা আমাদের রয়ে গিয়েছে। আমরা এখনও মার্কেটের খুব একটা ভালো অংশ তৈরি করতে পারিনি, কারণ ইন্স্যুরেন্সে এজেন্ট 2 ধরনের, একটা হচ্ছে ক্যাপটিভ এজেন্ট আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এজেন্ট। আমরা প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখনও ক্যাপটিভ এজেন্ট মডেলেই ব্যবসাটা করে যাচ্ছি। বাট এই ক্যাপটিভ এজেন্টদেরকে তৈরি করার যে জায়গাটা, সেটাকে যদি আরও প্রসারিত করা যায়, আমার বিশ্বাস বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে এজেন্টরা আরও অনেক বড় ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ আপনাকে জনাব সুশান্ত সিনহা। আইডিআর হিসাবে দেশের 22টি বিমা কোম্পানিতে 3,22,388 জন এজেন্ট নিষ্ক্রিয় হয়ে গেছেন। এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এইটার আগে একটু আপনাকে একটা তথ্য দিই। ধরুন আপনি ব্যাংকে 100 টাকা রাখলেন, ব্যাংক এই 100 টাকা আরেকজনকে লোন দিল। তাহলে যদি কাগজে পত্রে হিসাব করেন, তাহলে টাকার অঙ্ক দাঁড়ালো কিন্তু 200, কিন্তু বাস্তবে কিন্তু 200 টাকা নেই, বাস্তবে টাকা কিন্তু 100ই। আমি টাকাটা যখন আপনার ব্যাংকে ডিপোজিট করলাম, ব্যাংক ওইটা আবার লোন দিচ্ছে ওই টাকাটাই, ঘুরে যখন এটা একটা সার্কুলেশন হচ্ছে, সার্কুলার ইকোনমির মতো করে ঘুরছে। এজেন্টের যে তথ্যটা দেওয়া হয়, সেই এজেন্টের তথ্যটা লাইফের ক্ষেত্রে যতটা, নন লাইফের ক্ষেত্রে এজেন্ট নাই বললেই চলে। এখানে আছে, কাগজে পত্রে আছে, ওই যে টাকার অঙ্কটা যেটা আপনাকে বললাম আছে। এই এজেন্টরা, ওই আলোচনাটা যাওয়ার আগে আপনি যেটা বললেন, নিষ্ক্রিয় হওয়ার একটা বড় কারণ, বাংলাদেশে আসলে এজেন্টরা হরে ধরে ব্যবসা করে, হরে ধরে ব্যবসা করে। এরা বিমা সম্পর্কে যে খুব বেশি জানে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ তারা বোঝে যে আমার একটা ক্লায়েন্ট আনতে হবে, ওকে একটা ইন্স্যুরেন্সের পলিসি করাতে হবে। ওর প্রথম মোটোটা থাকে ওকে কনভিন্স করার সহজ উপায় যে আপনি এটা যদি করেন তাহলে একটা সেভিংস হচ্ছে।
ইন্স্যুরেন্সটাকে তারা সেভিংস একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে নেয় এবং তার ভিত্তিতে তাকে বলে ভাই আপনি করেন না, পরিচিত জনকে দর করে। তারপরে যেটা হয় এবং বলে দ্বিগুণ লাভ পাবেন, মেয়াদন্তে দ্বিগুণ লাভ পাবেন। এইটা করে সে কিন্তু ফার্স্ট ইয়ারে যে কমিশন একটা বড় 15 থেকে 25, 30, 35% পেয়ে যায়। তারপরে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে গিয়ে সেকেন্ড ইয়ারে 20% বা তারপরে যে 10%, 5% করে পাওয়ার কথা, যতদিন এই প্রিমিয়াম পলিসিটা চালু থাকবে ওর কিন্তু ওদিকে মনোযোগটা থাকে না। ও করে কি, প্রত্যেকবার ফার্স্ট ইয়ারে প্রিমিয়ামটা কালেকশন করার জন্য ব্যস্ত থাকে, কারণ ফার্স্ট ইয়ারে তার নতুন একটা গ্রাহক ধরতে পারলেই সে হচ্ছে 35% টাকা পর্যন্ত পেতে পারে। যার ফলে ও যে বিমাটাকে একটা পলিসিটা একটা বিজনেস এবং এটা একটা প্রফেশন, এবং এই প্রফেশন করে সে একটা তার সামনের দিনের ভবিষ্যৎ দেখতে পারবে, এই ফোরকাস্টিংটা কোম্পানির ওই 72 ঘন্টা যে ট্রেনিং দেওয়া হয়, এটা আসলে এটা খুবই একটা সাধারণ মানুষ, তার কোনো শিক্ষা দীক্ষাও খুব বেশি যে নাই, তাকে আপনি 72 ঘন্টা ট্রেনিং দিয়ে বাজারে ছেড়ে দিলেন যে সে ইন্স্যুরেন্সের ব্যবসা করবে, এটা আসলে খুবই অমূলক। এজেন্টকে আপনি আগে ট্রেনিং করে দেবেন, তাকে বোঝাবেন যে ইন্স্যুরেন্সটা কি, এটা একটা প্রফেশন, এটা মানুষের একটা সিকিউরিটি দেবে, তার ভিত্তিতে সে পলিসিটা বিক্রি করবে। আমাদের নিয়মটা হচ্ছে উল্টা, যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আগে প্রিমিয়াম কালেকশন, 20,000 টাকা প্রিমিয়াম মানে কিন্তু নেহায়েত মন্দ টাকা না, আপনাকে অনেক টাকার পলিসি করতে হবে, কয়েক লাখ টাকার পলিসি করতে হবে। তাহলে একটা লোক কিছুই জানে না, সে কিভাবে পলিসি করবে? আমি প্রশ্নটি নিয়ে জনাব ইব্রাহিম হোসেন আপনার কাছে যেতে চাই। এই যে বিমা খাতে বলা হয় এজেন্টরাই হলো বিমা খাতের প্রাণ, কিন্তু সেই এজেন্টের বিকাশ এবং তাদের দক্ষতা উন্নয়নে কতটুকু মনোযোগ দেওয়া হচ্ছে? যেমন সুশান্ত সিনহা যে কথাটি বললেন, 20,000 টাকা প্রিমিয়ামের যদি দক্ষতা তোমার না থাকে কিংবা প্রিমিয়াম না আনতে পারো তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে না, এবং আপনারাও ট্রেনিং দেন কি 72 ঘন্টা। এইরকম একটা টেকনিক্যাল সেক্টর বিমা, এখানে মাত্র 72 ঘন্টায় ট্রেনিং দিয়ে আপনারা কতটুকু বদলাতে পারেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এখানে 3টা ভাগে উত্তর দিচ্ছি। সুশান্তদা উল্লেখ করেছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, প্রফেশনাল এজেন্ট। আমাদের দেশে এজেন্ট আছে, আসলে তারা প্রফেশনাল না। এমনকি আমাদের দেশে এমন কোম্পানি আছে, আমি নাম উল্লেখ করছি না কোম্পানির, আমরা সবাই বুঝি, তাদের এজেন্টদের আপনি প্রফেশনাল বলতে পারবেন এই কারণেই যে তারা 30-35 বছর পর্যন্ত তারা কন্টিনিউ করে। এই প্রফেশনাল এজেন্ট যখন তৈরি করবেন তাহলে লাভ হবে কি, কোম্পানির যেরকম লাভ হবে, যিনি এজেন্ট হচ্ছেন তার লাভ হবে, কারণ তার ইনকামটা একটা পর্যায়ে এমন যাবে যে অন্য জায়গায় অন্য চিন্তা তার করতে হবে না, এখান থেকেই তার রোজগার হবে। সেটা কয়েক লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশে এরকম এজেন্ট আছে। তো ওই জায়গাটা গুরুত্বপূর্ণ, প্রফেশনাল এজেন্ট তৈরি করতে হবে। আর আপনি যেটা উল্লেখ করেছেন 72 ঘন্টা ট্রেনিং দিয়ে তাদের কি শেখাবো, দেখুন এটাই একসময় ছিল না। 72 ঘন্টা আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা বিভিন্ন ঝুঁকিগুলো ক্যালকুলেশন করতে হয়, মৌলিক বিষয়গুলো তাকে এখানে দেওয়া হয়। যেমন ধরেন, যদি এজেন্ট আলোকিত না হয়, সে কিন্তু গ্রাহককে আলোকিত করতে পারবে না। আমরা এই 72 ঘন্টায় এজেন্টকে আলোকিত করতে চাই মৌলিক বিষয়গুলো নিয়ে। এই মৌলিক বিষয়গুলো জানার পর একটা ধারণা আমাদের ভুল, তার ট্রেনিং কিন্তু ইন্স্যুরেন্সের ট্রেনিং এজেন্ট পর্যায়ে যারা, তাদের কিন্তু প্রতিদিনই ট্রেনিং হয়। বাংলাদেশে কিছু কোম্পানি আছে তারা সকালে কাজে বের হওয়ার আগে আধা ঘন্টা 1 ঘন্টা তাদের ট্রেনিং হয়। সুতরাং আমরা শুধু 72 ঘন্টাকে যে দোষারোপ করি, এটা ঠিক নয়। এই যে নিষ্ক্রিয় হচ্ছে, কারণ কি আমরা যাকে তাকে ধরে আনছি ওই এককালীন ব্যবসা পাওয়ার জন্য, তাকে নেওয়া উচিত না। আসলে তাকে বলা হচ্ছে যে তুমি এখানে আসো, যার কোনো ধারণাই নেই। তো আমরা বরং তাকে দেখতে হবে যে সে সত্যি টেকসই হবে কিনা। কারণ হলো কি, সে যদি টেকসই না হয়, সে নিজেরও ক্ষতি করবে, বিমা কোম্পানিরও ক্ষতি করবে, বিমা কোম্পানির পয়সা আসবে না, নিজেরও ক্ষতি করবে, সে নিজে ক্যারিয়ার হলো না। ধন্যবাদ আপনাকে জনাব ইমদাদুল্লাহ। এজেন্ট সাধারণত স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হয়, বিমা কোম্পানিগুলো স্থানীয়ভাবে তাদেরকে এজেন্ট নিয়োগ দেয়, এবং বিমা কোম্পানিগুলো মেয়াদ পূর্তির পর বিমা দাবি পরিশোধ না করে কিন্তু এজেন্টরা দারুণভাবে বিব্রত হয়। এই যে বিব্রতকর পরিস্থিতিতে এজেন্টরা পড়ে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমরা শুনবো, তবে তার আগে নিয়ে নেব একটি বিরতির পরে সে আপনি বিষয়টি শুনবো আপনার কাছ থেকে। দর্শক উন্নয়নের বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আপনার স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বিমা খাতের উন্নয়নে এজেন্টদের ভূমিকা নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইমদাদুল্লাহ, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এজেন্টরা সাধারণত স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হয়, বিমা কোম্পানিগুলো নিয়োগ দেয়, এবং মেয়াদ পূর্তির পর বিমা দাবি পরিশোধ না করে এজেন্টরা দারুণভাবে বিব্রত হয়। এতে এজেন্টদের কিন্তু বুক থাকে না ফার্দার আর কারোর কাছে যাওয়ার, কারণ এই জিনিসগুলো খুব দ্রুত ছড়ায়। এ ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আজকে পুরো ইন্ডাস্ট্রির এই যে ইন্স্যুরেন্স এজেন্টরা যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন। এই যে এজেন্টদের তৈরি করার কিছু ধাপ কিন্তু আছে, যেমন এই যে স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া, যেটা আমার অর্গানাইজেশন আমরা যেটা প্র্যাকটিস করি, যে একজন এজেন্টকে আমরা প্রথমে জাস্ট বেসিক একটা ট্রেনিং দেওয়া, সেখান থেকে আমরা কিছু সিলেকশন করি যে আসলে কারা এই প্রফেশনে বিল করবে, একটা ডে লং সেশন হয়, এবং সেখান থেকে তাদেরকে একটা মোটিভেশন দেওয়া হয় যে এই প্রফেশনের লং টার্ম ক্যারিয়ারটা কী আছে,
সে আসলে তার পরিবারের সাথে কতটুকু অ্যালাইন, তার সামাজিক গ্রহণযোগ্যতা কতটুকু, এটা দেখে কিন্তু একজন এজেন্ট রিক্রুট করা উচিত। এবং এই যে 72 ঘন্টার যে ইস্যুটা, এটা কিন্তু বিগিনিংয়ে না, কারণ আইডিয়াটা এখন কিছু একটা নিয়ম পরিবর্তন করেছে যে প্রথমে তাকে টেম্পোরারি এজেন্ট বলা হয় 1 বছর। এই 1 বছরে সে তার প্রাইমারি মার্কেটটা থেকে পলিসি করে, যদি ন্যূনতম 11টা পলিসি অথবা 20,000 টাকা, যেটা একটু আগে সুশান্ত ভাই বললেন যে 20,000 টাকা কমিশন তাকে আয় করতে হবে, যদি সে এটা পারে দেন তাকে 72 ঘন্টা ট্রেনিংয়ের জন্য নমিনেট করতে হয়। এই 72 ঘন্টা ট্রেনিংয়ে তাকে একদম প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখানো হয়, যে প্রিমিয়াম রেট ক্যালকুলেশন থেকে শুরু করে একজন লোক, কারণ একজন এজেন্ট কিন্তু শুধু পলিসি বিক্রি তার কাজ না, সে কিন্তু একটা ইন্ডাস্ট্রি, সে একটা কোম্পানি, কারণ সে জানে কিভাবে কাস্টমার সার্ভিস দিতে হবে, তাকে জানতে হয় কিভাবে একটা ক্লেম সেটেল করতে হয়, তাকে জানতে হয় কিভাবে মেয়াদ পূর্তিতে কাস্টমার টাকা পাবে। এই পুরো 10 বছর বা 18 বছর যে পলিসির জার্নি, পুরো জার্নিটা কিন্তু এজেন্টকে জানতে হয়। তো স্বাভাবিকভাবে ওইভাবে যদি একজন এজেন্ট তৈরি না হয়, আসলে এই সেক্টর তো ডেভেলপ হবে না। আমি যদি বলি, আমি নিজে কিন্তু আজকে একজন এজেন্ট থেকে আজকে এডিশনাল এমডি, সো আমরা তৈরি হয়েছি বলে কিন্তু আজকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। জি ধন্যবাদ জনাব সুশান্ত সিনহা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এজেন্টরা পলিসি বিক্রির জন্য গ্রাহকদেরকে অনেক ক্ষেত্রে অসত্য কথাও বলে, পরবর্তীতে সেই পলিসি অ্যাজ এ রেজাল্ট তামাদি হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়াদ পূর্তির পর দেখা যায় যে গ্রাহক বিমা দাবি টাকা পাচ্ছেন না, দাবি মানে টাকা আদায় করতে পারছেন না। তো এমন সংকটের সমাধান কি বলে মনে করেন আপনি? অবশ্যই এটির সমাধান তো আছেই, কিন্তু তার আগে যেটা বাংলাদেশের যে এখনকার বিজনেসের যে পলিসিগুলো আমরা দেখছি, সেখানে অলমোস্ট 60% পলিসি কিন্তু তামাদি হয়ে যাওয়ার রেকর্ডও কিন্তু আছে। মানে 100 জনের পলিসি করলে তো আপনার তামাদি হওয়ার রেকর্ড তো আপনার অফিশিয়ালি আছে 60%। ওটা তাহলে আমরা বলছি যে কেন তামাদি হচ্ছে, তামাদি হওয়ার একটা কারণ কিন্তু শুধু এজেন্টদের দোষ তাটা না। আগে কিন্তু কোম্পানিগুলো কি করতো, ধরেন একটা নতুন কোম্পানি আসলো, তারা ধরেন পাড়া মহল্লা না হলেও অন্তত একটা ছোট বাজারকে কেন্দ্র করে তারা কিন্তু এটা এজেন্টদের একটা অফিস খুলে দিত। খুলে 2-3 বছর যখন সে ব্যবসা করতো ওখানে, ওই এজেন্ট কিন্তু ওই প্রতিষ্ঠানটাকে কেন্দ্র করে সে টাকাটা জমা দিত। জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে কোম্পানিটা পরে অফিস গুটিয়ে ফেললো খরচ কমানোর নামে। আগে যেখানে 10টা অফিস ছিল, সে এখন 2টা অফিস করেছে। এখন ওই লোকগুলো সাধারণ মানুষ, এখন তো মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমে টাকা দিতে পারছেন বা বিকাশ নগদ এগুলো দিতে পারছেন, তখন তো কিছু ছিল না, হ্যান্ড ক্যাশটা আপনাকে দিতে হতো। ওই লোকটি কিন্তু যে পলিসি করলো, তার সাথে এজেন্টের সম্পর্ক ওই অফিসটুকুই চেনে, আর কিছু চেনে না। এখন ওই অফিসটা যেহেতু নেই, এই লোকটাকে গিয়ে তাগাদা দিয়ে যে টাকাটার পরের বার প্রিমিয়ামটা পলিসি রিনিউ করার জন্য বা প্রতি বছরের টাকাটা জমা দেওয়ার জন্য, এইটা আর কমিউনিকেশনটা হতো না। যার ফলে অফিসগুলো নেই, মানে ওই পলিসি ওখানকার সিংহভাগই তামাদি হয়ে যেত। এবং এই যে আগে যে ভয়াবহতার কথা বললাম, আমি সিলেট হবিগঞ্জ ওই বিস্তীর্ণ এলাকা আমি গিয়েছি, এমন কোনো গ্রাম পাইনি যে গ্রামে 1 2 3 4 না, একাধিক মানুষকে আমি পেয়েছি যাদের হচ্ছে 3টা-4টা করে পলিসি। আমি বললাম যে আপনারা 3টা পলিসি কেন করেছেন? বলছে যে আমার যে এজেন্ট ছিল, সিলেটি ভাষায় কয়, আমার যে এজেন্ট ছিল সে বললো সেই কোম্পানিটা নাই, সে এখন অন্য কোম্পানিতে আছে, তো আপনার এই বইটা থাকবে, আপনি এটা করেন। মানে সে আগের টাকাটা নিয়েছে, ওই বইটাও রেখেছে, পরে এসে নতুন একটা কোম্পানি করেছে, নতুন কোম্পানির টাকাটা ওখানে তাকে একটা বই ধরিয়ে দিয়েছে। তার কিন্তু একটাই পলিসি থাকবে, পলিসি কিন্তু ওইটা আর থাকছে না, এই নতুনটা আসলো। এখান থেকে সেরে যখন আরেকটা কোম্পানিতে এজেন্ট যখন যাচ্ছে, তখন কিন্তু আবার তাকে একটা পলিসি করাচ্ছে। এখন এটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, আইডিআর এর অনুমোদন আছে যে তাদের কাছে প্রতি বছর এজেন্টগুলোর অনুমোদন নিতে হবে, লাইসেন্সটা নবায়ন করতে হবে। কিন্তু আইডিআর এর লোকবলের যে অবস্থা, 82-83টা কোম্পানি, লোকজন আছে 82-83টা। একটা কোম্পানিকে দেখার জন্য একজন লোক, ওনার কোম্পানি চার্টার্ড লাইফে ডিএমডি এমডি থেকে শুরু করে অনেক মানুষ আছেন। তাহলে তার কোম্পানিকে দেখার জন্য আইডিআর একজন একটা মানুষের পক্ষে এটা ইনহিউম্যান, সম্ভব না। তাহলে আমরা বলছি ব্যবস্থাপনাটা, যেটা আমাদের আর ভাই বললেন যে 72 ঘন্টা তো আগে ছিল না, মানে আমরা কতখানি স্যাটিসফ্যাক্টরি লেভেল আগে ছিল না, এখন চালু হয়েছে, এতটুকুতে আছি। অ্যালিকো ব্যবসা করছে, আমরা কোনো পাচ্ছি না। দেশের বাইরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রতিদিন তারা নিয়ে যাচ্ছে, প্রতিদিন অ্যালিকোতে কাজ করেছেন, শত শত কোটি টাকা তাদের মাদার কোম্পানির জন্য। এবং আজকে যদি অ্যালিকো বলে যে কালকে তারা বাংলাদেশে থাকবে না, ওরা কিন্তু চলে যাবে, আইনি কোনো বাধ্যবাধকতা নেই। আমি জনাব ইব্রাহিম হোসেন এই বিষয়টি আনতে চাই। এই যে মেটলাইফ এখন মনে করেন বাংলাদেশে আসলে কোনো আইন দ্বারা পরিচালিত হয় না, এবং তারা কালকে ইচ্ছা হলে থাকবে, ইচ্ছা হলে চলে যাবে, কোনো নিয়ন্ত্রণ তাদের উপরে আসলে আমাদের সরকারের নাই। এবং এই যে দামি এজেন্টের যে কথাটি আসলো, দামি এজেন্টটা তো একটু ভয়াবহ ব্যাপার। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি দুটোরই উত্তর দিচ্ছি। ডামি এজেন্ট বেসিক্যালি বেশি হচ্ছে নন লাইফে, লাইফেও আছে কিন্তু নন লাইফে বেশি। কারণ হলো উনি যেটা বলেছেন, যারা ডেস্কে কাজ করে তারাই ব্যবসা নেয়, তারাই কমিশনটা নেওয়ার জন্য, বেতন তো পাচ্ছেই, কমিশনটা নেওয়ার জন্য সে এজেন্টের খাতায় নাম লিখেছে, দিস ইজ ডামি এজেন্ট।
আর আপনি যেটা বললেন এই যে মেটলাইফের কথা, আমি একটু দ্বিমত করি দাদার সঙ্গে, এই কারণে খুব এক্সাম্পল দেই। বাংলাদেশের আইন দ্বারা পরিচালিত হচ্ছে তা না। যেমন ধরেন ইতিমধ্যে তারা ব্যাংক ইন্স্যুরেন্স আটকে গেছে, কেন? তাদের ডাটা সংরক্ষণ করা হয় মালয়েশিয়াতে। অলরেডি বাংলাদেশ ব্যাংক আটকে দিয়েছে যে না, তোমাদের ডাটা, আমাদের ডাটা সিক্রেসি প্রাইভেসি মেনটেন করতে না পারলে তোমাদের ব্যাংক ইন্স্যুরেন্স দেওয়া হবে না। ট্রেনিং করেছে, লাইসেন্স নিয়েছে, বাট বিজনেসে যেতে পারে নাই। সুতরাং একটা দেশে কাজ করলে যে একেবারেই তারা আইনের ধরাছোঁয়ার বাইরে, ইট ইজ নট ট্রু, অ্যাবসলিউটলি নট ট্রু। তো সুতরাং আইন তাদের আমি ওইখানে একটু বলবো যে আপনি যেটা বলছিলেন ডামিয়ে যান, আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, প্রথমে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। একটা পর্যায়ে গেলে তখন কোনো কোম্পানিকে আর নামতে হবে না। ওই পর্যায়টা একটা প্রপার স্ট্র্যাটেজি নিতে হবে, প্রপার একটা পদ্ধতি নিয়ে এগোতে হবে, যাতে এই ডামি এজেন্ট না থাকে, যাতে তারা ব্যবসা করে টিকতে পারে। এই জায়গাটায় কোম্পানিগুলোকে যেতে হবে। জনাব ইমদাদুল্লাহ, এজেন্টদের দক্ষতা, সক্ষমতা এবং পেশাদারিত্ব বাড়াতে বেসরকারি খাত বা বিমা কোম্পানিগুলোর কি উদ্যোগ রয়েছে, তো এই বিষয়টি নিয়ে শুনবো। তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, সময় হলো আরেকটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়ন বিমা অনুষ্ঠানে। আলোচনা করছি বিমা খাতের উন্নয়নে এজেন্টদের ভূমিকা নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইমদাদুল্লাহ, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে আসলে এজেন্টদের দক্ষতা, সক্ষমতা এবং পেশাদারিত্ব বাড়াতে বেসরকারি খাত বা বিমা কোম্পানিগুলোর কি উদ্যোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে। একটু আগে প্রসঙ্গ আসছিল অ্যালিকো বা মেটলাইফের কথা। বেসিক্যালি সেখানে একটা রুল ছিল যে গ্র্যাজুয়েশন ছাড়া তারা কাউকে এফএ করে না, জি। এবং সেই কারণেই দেখবেন অ্যালিকোর আজকে মার্কেটে প্রায় 32% মতো শেয়ার, তাদের মার্কেট শেয়ার পুরো ইন্ডাস্ট্রির। বিকজ ওই ছেলেদেরকে ট্রেন আপ করলে যে পরিমাণ আউটপুট বা প্রোডাক্টিভিটি পাওয়া যায়, যে অল্প এজেন্ট হবে বাট সে যে পরিমাণ লং রান আউটপুট দিবে। আমরা আমাদের অন্যান্য যারা ইন্ডাস্ট্রিতে বাকি যে কোম্পানিগুলো আছে, অনেকগুলো কোম্পানি আছে যারা এই শিক্ষাগত যোগ্যতাটাকে টোটালি আমলেই নেয় না। এই যে জায়গাটা, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে এই শিক্ষাগত যোগ্যতাই যার দুর্বল, সে আসলে ইন্স্যুরেন্স সেক্টরে কীভাবে সবল হবে, সে কীভাবে প্রফেশন হিসেবে কেরিয়ার বিল্ড আপ করবে? কারণ আজকে আমি একটা ভালো জব যদি চিন্তা করতে যাই, ন্যূনতম গ্র্যাজুয়েশন ছাড়া কোথাও জবের কোনো অফার নেই। তাহলে সেখানে আমি কেন এইটাকে এসএসসি রাখবো? আমি তো বলবো এটাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতাটাকে ন্যূনতম ইন্টার তো মাস্ট, গ্র্যাজুয়েশন হলে সবচেয়ে ভালো হবে। ইন্ডাস্ট্রির একটা আমূল পরিবর্তন হবে। আমার দরকার নেই লক্ষ লক্ষ এজেন্ট, আমার গুটি কয়েক হাজার এজেন্ট যদি হয়, 36টা কোম্পানি যদি 2000 করে এজেন্ট, আমার 72,000 এজেন্ট, বিলো 1 লাখ এজেন্ট যদি মার্কেটে দাঁড়ায়, এই মার্কেট 1000 টাইমস বড় হওয়ার সুযোগ আছে। আমরা দেখি অপার সম্ভাবনা, বাট আমরা যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করতে পারছি না ডিউ টু এডুকেশনাল ক্রাইসিস। একদিকে এটা হচ্ছে তার স্টার্টিং, এরপর আছে কোম্পানিগুলোর দায়িত্ব। এই যে তথ্যের যে ঘাটতির কথাটা বললেন একটু আগে সুশান্ত দাও বললেন, যে আমরা যেটা করি যে যখনই এজেন্ট মার্কেটে পলিসিটা করে, আমাদের প্রথম কাজই হচ্ছে ওয়েলকাম কল। যে আমার গ্রাহককে প্রথমে আমরা একটা শুভেচ্ছা দিই যে আপনি একটা বিমা পলিসি কেনার জন্য আমাদের কাছে আবেদন করেছেন, আপনাকে যে তথ্যগুলো দেওয়া ছিল ওই তথ্যগুলো একটু মিলিয়ে নেবেন। আপনার পলিসিটা 12 বছর, প্রতি 6 মাস পর পর আপনি দিচ্ছেন, এই পলিসিতে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। তথ্যগুলো সঠিক থাকলে আমরা পলিসিটাই গ্রহণ করতে পারি। সে যদি বলে যে না, আমাকে তো মিথ্যা তথ্য দিয়েছে, সাথে সাথে আমরা এটা নোট ডাউন করি এবং ওই এজেন্টের ব্যাপারে আমরা কিন্তু ইনিশিয়েটিভে যাই। এখন টেকনোলজির যুগ, এটাকে যদি আমরা ইউটিলাইজ করি, যারা করছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুশান্ত সিনহা। এই যে এই গুড প্র্যাকটিসটা যেন সব কোম্পানিগুলো বাস্তবায়িত করতে বাধ্য হয়, সেটা কিভাবে নিশ্চিত করা যায়? কারণ সেটা করতে পারলেই তো একটা আমূল পরিবর্তন আসা সম্ভব। না, একটা বিষয় হচ্ছে যে এই গুড প্র্যাকটিসটা করবে এটাই ঠিক, করছে না এটা ভুল। আমাদের পরিস্থিতিটা হচ্ছে যে এমন, আমাদের দেশের মানুষ আমরা এখন চিহ্নিত করছি লোকটা ঘুষ খায় না, সে সৎ। মানে ঘুষটা খাওয়া যে একটা ইলিগাল, এইটাকে আমরা এখন লিগালাইজ করে ফেলছি যে ওই লোকটা ঘুষ খায় না। মানে আমরা কতখানি দুঃখজনক পরিস্থিতির দিকে চলে যাচ্ছি। তাহলে বিমা কোম্পানির দায়িত্ব হচ্ছে সে ওই মানুষটার কাছে 20 বছর বা 12 বছর 18 বছরের জন্য আমানত হিসাবে টাকাটা নিচ্ছে এবং মেয়াদ শেষে ফেরত দেবেন। অনেক কোম্পানিতে আমি পেয়েছি, বাংলাদেশের নামকরা কোম্পানি থেকে শুরু করে ছোট কোম্পানি সবার মধ্যে আমি পেয়েছি, যখনই পলিসির টাকাটা দিচ্ছে সেখান থেকে আবার 5,000 টাকা কেটে রেখে দিয়ে আবার একটা বই ধরিয়ে দেওয়ার এরকম অসংখ্য রেকর্ড কিন্তু আছে। আর মালিক পক্ষকে অবশ্যই সচেতন হবে, কারণ তারা চাইলেই তার কোম্পানির রেপুটেশনটা ভালো করা সম্ভব। আপনি একটা প্রযুক্তির ইনোভেশন কেন আপনি ব্যবহার করতেন? এটা তো সফটওয়্যার, যে আপনি টাকা দেবেন, সেটা মোবাইলে হোক, বিকাশে হোক। অনেক ক্ষেত্রে মালিকরাও তো ক্যাশ টাকাই আশা করে। হ্যাঁ, সমস্যা তো ওখানেই। এবং এর সাথেও যে শিক্ষিত জনবলের যে অভাব, শুধু এজেন্ট পর্যায়ে না, বিমা কোম্পানিগুলোতে আছে অসংখ্য এমডি আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা এখনো ফুলফিল করে না। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব ইব্রাহিম হোসেন, বিমা খাতার উন্নয়নে কর্মী মানে বিমা কর্মী বা এজেন্টরা যাতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে, সেই জন্য কী ধরনের পদক্ষেপ প্রয়োজন? পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ।
দেখুন, আমরা অনেক পিছিয়ে আছি, এটা সত্য, এবং আমাদেরকে কোনো বিকল্প নেই, সামনে এগোতে হবে। সেই জন্য যা যা কৌশল প্রয়োজন নিতে হবে, সেই কৌশলের কয়েকটি আমি উল্লেখ করি। যেমন ইতিমধ্যে বলা হচ্ছে আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। কোম্পানির আভ্যন্তরীণ ম্যানেজমেন্ট মানে সিইও অ্যান্ড তার সঙ্গে যারা আছেন এবং মালিক পক্ষ, তাদেরও আলাদা আলাদা দায়িত্ব আছে। ইডরা সম্প্রতি কিছু কাজ করেছে আসলে, যে মালিকদের কী করণীয়, ম্যানেজমেন্টের কী করণীয়। এবং আপনি এজেন্টদের কথা বলেছেন, আমরা এই জায়গাটাই, আমি নিজেও এই জায়গায় গুরুত্ব দিতে চাই। ভালো বীজে ভালো ফসল, এই বীজটা আমাদের ভালো হতে হবে। সেখানে তাদের শিক্ষা যেরকম বাড়াতে হবে, প্রশিক্ষণ বাড়াতে হবে, তাদের নৈতিকতা শেখাতে হবে, কোম্পানিকে দায় নিতে হবে, সে তার কী কী বর্জনীয়, এজেন্টের কী কী করণীয়, এগুলো তাকে ভালোভাবে বুঝাতে হবে। এবং এখন একটা আমাদের সহজ পথ এসছে, যে আগে যেভাবে বিশেষ করে টাকার ক্ষেত্রে অনিয়ম হতো, এজেন্ট মেরে দিত বা নানা রকম আর্থিক অনিয়ম হতো, সেগুলো অনেকটাই কমে যাবে বলে আমি আশাবাদী। এই কারণে যে ডিজিটাইজেশন হচ্ছে, এখন ক্যাশ টাকা জমা দেওয়া যাচ্ছে না, এখন নানাভাবেই ব্যাংকিং চ্যানেলে হোক, বিকাশ চ্যানেলে হোক দিতে হচ্ছে। সুতরাং আগের আর্থিক অনিয়মগুলো হবে না। আমি মনে করি যে আমাদের রেগুলেটরকে যেরকম শক্ত হাতে এগুলোকে আরও কন্ট্রোল করতে হবে, এবং মালিক পক্ষকে ভাবতে হবে যে এটা সামাজিক একটা দায়বদ্ধতা তাদের আছে। এই দেশের সাধারণ মানুষের টাকা হচ্ছে বিমার টাকা, সুতরাং তাদের এই দায়বদ্ধতা সম্পর্কে তারা যদি সচেতন হন, তাদের ইতিমধ্যে কর্পোরেট একটা গভর্নেন্স গাইডলাইন করা হয়েছে, যে মালিক পক্ষের কোন অংশ কী করবে, অডিট কমিটি কী করবে, মূল বোর্ড কী করবে, এগুলো আলাদা আলাদা করে করা হয়েছে। সুতরাং আমি হতাশ নই, এই গাইডলাইনগুলো যখন পরিপালন করা হবে এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে যখন সচেতন হবে, তখন আমি মনে করি যে সামনে আমরা ভালো একটা বিমা সেক্টর পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সারা দেশে বিপুল সংখ্যক এজেন্ট থাকলেও প্রফেশনাল এজেন্টদের সংখ্যা খুবই কম, যার প্রভাব পড়ছে সার্বিক বিমা খাতে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, বিমা খাতের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করতে হলে পেশাদার এজেন্ট তৈরি করতে হবে। এই জন্য গুণগত এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এজেন্ট ঝরে পড়ার কারণগুলো চিহ্নিত করে তার সমাধান করতে হবে। ডামি এজেন্ট তৈরির যে প্রবণতা বিমা খাতে রয়েছে তা নিয়ন্ত্রণ করতে হবে। এজেন্টদের শিক্ষাগত যোগ্যতা অন্তত গ্র্যাজুয়েশন নির্ধারণ করতে হবে। এজেন্টদের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। তাদের সামাজিক মর্যাদা বাড়াতে হবে। বিমা দাবি পরিশোধের সময় এলেই বিভিন্ন বিমা কোম্পানির টালবাহানা করার এবং গ্রাহকদের নানানভাবে হয়রানি করার প্রবণতা রয়েছে। এটা শক্তভাবে বন্ধ করতে আইডিআরকে সক্রিয় ভূমিকা নিতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।